স্বাগতম আপনাদের সবাইকে। জীবনের ছন্দে বেঁধে পড়া দুটি মন আজও একসাথে প্রবাহমান। দ্বীপের একরাশ ভালোবাসা মধুর হৃদয়ে আজও বিদ্যমান। তাদের এই বন্ধন যাতে আরো দৃঢ় হোক, আমরা এটাই কামনা করি। ধন্যবাদ দ্বীপকে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আপনারাও চাইলে আমাদের কাছে আপনার প্রিয় মানুষের কোনো স্মৃতি বা কোনো ঘটনা পাঠাতে পারেন। আমরা আপনার হয়ে পৌঁছে দেব ওই মানুষটার কাছে যাকে আপনি হয়তো বলতে পারেননি। ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক আইডি ও ইনস্টা আইডি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের লেখার আশায় থাকবো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপে দেবেন। রান্নার মাসি আজ তরকারিতে ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছে। কি ঝাল! ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছিল। আর এদিকে ওদের কাণ্ডগুলো দেখো, আমার বোতলে সব জল শেষ করে দিয়েছে আর আমার জন্য এক ফোঁটাও রাখেনি। তাই আমি কোনো মতে ভাতটা শেষ করে পুকুরের জলে থালাটা ধুয়ে জল আনতে যেই টিউবওয়েলের কাছে যাই, তখন দেখি সুজন, অমৃত এবং অশোক আগে থেকে এসে দাঁড়িয়ে আছে আর একদল মেয়ে জল নিচ্ছে। আমি পৌঁছানো মাত্রই অমৃত বলে উঠলো, এই দীপ, শোন শোন শোন। আমি বললাম, কি বল? ওই দেখ, মেয়েটাকে জল নিচ্ছে। দেখ দেখ, ওই মেয়েটা যে জল নিচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে দেখ। আমি সামনের দিকে তাকাতেই দেখি একজন মেয়ে আমার দিকে পেছন করে জল ভরছিল বোতলে। তখন আমার ঝালে পুরো মুখ পুড়ে যাচ্ছিল। আমি তাকে বললাম, এই চুপ কর তো, তোরা আমার জল শেষ করে দিয়েছিস, আমার ঝালে মুখ পুড়ে যাচ্ছে। উফ, কি ঝাল রে বাবা। জল নেওয়া শেষ হলে মেয়েটা আমার দিকে মুখ ফেরায়, আর ফেরাতেই আমার দু চোখ যেন ওখানেই আটকে গেল। আমি যেন ভুলে গেলাম সমস্ত বাহ্যিক জ্বালা, আমি যেন ভুলে গেলাম সমস্ত যন্ত্রণা। মনের মণিকোঠা থেকে কেউ যেন বলে উঠল, এই তো সেই মেয়ে, আমার রাজকুমারী, যার জন্য আমি অনন্তকাল প্রতীক্ষারত ছিলাম। আমি কেবলই তার চোখের দিকে তাকিয়েছিলাম। তার চোখের মধ্যে এমন কিছু একটা ছিল যেটা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। হ্যাঁ, সে প্রথমটা আমার দিকে তাকায়নি, কিন্তু পরে সেও আমার দিকে তাকিয়েছিল। আমাদের তাকানোটা এতক্ষণই ছিল যে আমরা টের পাইনি। হঠাৎ অমৃত বলে উঠল, কি রে, লাভ এট ফার্স্ট টাইম? বাহ, সেরা তো। তারপর ওই দিক থেকে একটা হাসির কলরব ছুটে এলো। একটা মেয়ে বলে উঠল, কি রে মধু, শুভ দৃষ্টিটা কি এখানেই সেরে ফেলবি নাকি বিয়ের জন্য একটু রাখবি? সবাই মিলে আবার হাসতে থাকলো। তারপর সে বলে উঠলো, তোরা না যা তা, এই চল ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। এই বলে ওরা ক্লাসে চলে যায়। আমি তখন ক্লাস 12-এ পড়ি, হোস্টেলে থাকতাম, আর ও ক্লাস 8-এ পড়ে। কিন্তু হ্যাঁ, ও বাড়ি থেকে প্রতিদিন যাতায়াত করত। আসলে আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ঠিকঠাক মতো কথা বললেও অচেনা কারোর সঙ্গে কথাই বলতাম না। আর মেয়েদের কথা, ওদের কথা তো ছেড়েই দাও, আমি তো ওদের সঙ্গে প্রায় কথাই বলতাম না। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে ওটাই হয়। ওই বলে না, তুমি যদি কাউকে হৃদয় দিয়ে ভালোবাসো তবে পুরো দুনিয়া তোমাদের এক করে দিতে লেগে যায়। আমার ক্ষেত্রেও ঠিক এমনই হয়েছিল। এক্ষেত্রে আমার থেকে বেশি আমার বন্ধুদের ক্রেডিট বেশিই ছিল। থ্যাংক ইউ রে তোদের আমাকে এতটা সাহায্য করার জন্য। থ্যাংক ইউ ভাই। সত্যি আমি খুবই লাকি ছিলাম। যেহেতু আমি ক্লাস 12-এ পড়তাম, প্রথম দুটো পিরিয়ড বাংলা এবং ইংরেজি একসঙ্গে হয়ে যেত। তারপর প্রায় সব ক্লাসগুলোই এলোমেলোভাবে ছড়ানো ছিটানো ছিল। কিন্তু ও ক্লাস 8-এ পড়তো, তাই কন্টিনিউয়াসলি 11টা থেকে ক্লাস চলতেই থাকতো। তাই আমি সুযোগ পেলে ওর ক্লাসের দিকে যেতাম। শুধু যেতাম বলাটা একটু ভুল হয়ে যাবে, তাই পাইচারি করতাম। আর সে জানলার ধারে মুখ করে বসে থাকতো। আমি প্রতিদিন ওকে দেখতাম। প্রথম প্রথম সে আমাকে এতটাও দেখেনি, কিন্তু পরে আমি বুঝতে পারলাম ও আসলে না দেখার ভান করে আমাকে প্রতিদিনই টেরিয়ে টেরিয়ে দেয়। কিছুদিন যেতে না যেতেই ওর আর আমার প্রেমের কাহিনী পুরো স্কুলে ছড়িয়ে পড়লো আর আমাকে ফেমাস করে গেল। আমাকে দেখা মানেই ওরা সবাই মধু মধু বলে চেঁচাতে লাগলো, আর আমি কেবলই হাসতাম। আর ওকে সবাই দীপ দীপ বলে খ্যাপাতো। ও প্রথম প্রথম একটু রেগেই যেত, বলতো, এই তুই চুপ করবি, কে দীপ? আমি দীপকে চিনি না। তখন একটা তার বান্ধবী বলে উঠতো, সত্যি চিনিস না?
তবে টেরিয়ে টেরিয়ে কে তাকায় শুনে ক্লাসের মাঝে? আমি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেই যেতাম, অর্থাৎ সময় পেলেই ক্লাসের দিকে যেতাম আর পুরো ক্লাসটা ওদের সামনে পায়চারি মারতাম। সেদিন ছিল সরস্বতী পুজোর সকাল। ওই দিন যেন আমার মনটা কেবলই আনজান করছিল, কারণ আমি ও আমার বন্ধুরা ঠিক করেছিলাম ওই দিনই তাকে প্রপোজ করব। তাই আমি ঘুম থেকে সবার আগে উঠে পড়ি। আমার মনে আছে আমি রাত 4টা থেকে প্রায় উঠে পড়েছিলাম। হঠাৎই আমার ঘুমটা ধড়াস করে ভেঙে যায়। আমি ওই সময় ঘুম থেকে উঠে পড়ি এবং বাইরে এসে দেখি তখনও হালকা আঁধার লেগে আছে। তারপর আমি অনেকবারই ঘুমানোর চেষ্টা করি, কিন্তু না, আমি ব্যর্থ হই। সেই ঠান্ডায় সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে পড়ি। আমার বুকের ভেতরটা কেমন যেন টিপ টিপ করছিল, কারণ আমি এর আগে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথাই বলিনি। প্রপোজ করা তো দূরেই থাক। হ্যাঁ, যদিও এখানে আমার বন্ধুদের ক্রেডিট সবচেয়ে বেশি, কারণ তারাই আমাকে উৎসাহ দিচ্ছিল। আরে ভাই, বলে দে না, না হয় না বলে দেবে, আর যা হবে দেখা যাবে, বল না, একবার বলেই দেয় কি আর। প্রথমে আমি তো এটা রাজি হইনি, তারপর না ঠিক আছে চল, আমিও রাজি হয়ে যাই। তখন বাজে 9টা। আমি সকাল থেকে গেটের পাশে দাঁড়িয়ে আছি। 4টা থেকে 9টা, এই ব্যবধানটা আমার কাছে যেন মনে হয়েছিল যেন একটা অনন্তকালের ব্যবধান। আমি ভাবছিলাম হয়তো সে আসবে না। আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, হয়তো কোনো বন্ধুর সঙ্গে সে ঘুরতে চলে গেছে। কিন্তু আমি হঠাৎই দেখলাম নীল রঙের কুর্তি পরে একটু গোমরা মুখ করে ও আসছিল। আমার নির্লিপ্ত মনে হাসি ফুটলো। পরে জানতে পেরেছিলাম যে ওর বন্ধুরা সবাই ওকে একা ছেড়ে দিয়ে বেড়াতে চলে গেছে, তাই ওর মুখে এমন দুঃখ ছিল। এরপর আমাদের মিশন চালু। হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে, বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে থেকে সরস্বতী পূজা অনেক বেশি প্রিয়, কারণ আমরা ওটাকে নিজের মতো করে সাজিয়ে নিই। আমিও আমার বন্ধুরা ওকে ফলো করতে থাকি। প্রথমে সে লক্ষ্য না করলেও ও পরে ঠিক বুঝতে পেরে যায় আমরা ওকে ফলো করছি। কিন্তু তার মনটা সেদিন খুব খারাপ ছিল। ও একটু ঘুরেই বাড়ি চলে যায়, আর আমাদের মাথায় হাত। আমি আগেই বলেছি, যদি কেউ কাউকে মন থেকে যায় তবে পুরো দুনিয়া তাদের এক করার জন্য লেগে যায়। আর আমার সঙ্গে ঠিক এমনই হয়েছিল। যখন সে বাড়ি যাচ্ছিল, তার বাড়ির পাশে কোনো একটা মেয়ে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে, আর আমাদের মুখে আবারও হাসি ফোটে। এসব ক্ষেত্রে নিজের থেকে বন্ধুদের আগ্রহটা একটু বেশিই থাকে। আমাদের পুজো তখন প্রায় শেষ হয়ে যায়। পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে ও বাড়ির পথে রওনা হয়। আমি তখনও তাকে বলে উঠতে পারিনি। কখন বলবো এই ভাবছি। দেখি ও বাড়ির পথে রওনা হয়, সঙ্গে ওই মেয়েটা। আমরা স্কুল থেকে অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রথমে ও, তারপর আমরা 3জন বন্ধু। আমার একজন বন্ধু বলে ওঠে, এই মধু, দাঁড়াও, তোমার সঙ্গে একটা কথা আছে। এই বলে ও চম্পট দেয়। আমি আর আমার আর একজন বন্ধু একটু এগিয়ে যাই। আমার বুক তখন ভয়ে ধুকপুক করছিল। আমার যেন মনে হচ্ছিল এই গেলাম, এই খেলাম, কেউ দেখে নিচ্ছে না তো? আচ্ছা, আমি ওকে কি বলবো? আমার মনে এই ধরনের উল্টোপাল্টা ভাবনা লেগেই ছিল। কিন্তু আমার বন্ধু এ পাশে ছিল, ও বলল, আরে ভাই বল না, বল, বলে দে, কি হবে আর, না বলে দেবে, দেখা যাবে, বল না। আমি ভয়ে ভয়ে এগিয়ে যাই ওর কাছে। তারপর ওকে বলে দিই, আই লাইক ইউ মধু। ও প্রথমে ভাবে, তারপর না বলে চলে যায়। আমি প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। আবারও সে জল নিচ্ছিল। আমি পাশে দাঁড়িয়েছিলাম আর তার দিকে তাকিয়েছিলাম। তার একজন বান্ধবী বলে উঠল, শুধু কি তাকালে হবে? কথাও তো বলতে হবে নাকি? আরে এসো না, টিউবওয়েলটা একটু টিপে দেবে নাকি? আমিও নির্লিপ্তের মতো ওর কাছে যাই, টিউবওয়েল টিপতে থাকি আর ও বোতলে জল ভরতেই থাকে। এরপর আমি বুঝতে পারি ওর সঙ্গে কথা বলতে হবে, তবেই তো আমাদের মধ্যে প্রেমটা প্রগাঢ় হবে। আমি সেদিন সাইকেল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমাদের আগে থেকেই একটা প্ল্যান হয়ে গেছে। আমি তার বন্ধুদের বলি, এই শোনো না, বলছিলাম যে মধুকে আজকে একটু সাইকেল স্ট্যান্ডে পাঠিয়ে দিও তো, আমি ওখানে ওর জন্য অপেক্ষা করব টিফিনে। ওরা প্রথমে বলে, কি খাওয়াবে বলো আমাদের? আমি বলি, ঠিক আছে, তোমাদেরকে চকলেট খাওয়াবো। ওরা এক বাক্যে রাজি হয়ে যায়।
বলে তুমি যাও, আমরা যে করে হোক ওকে পাঠিয়ে দেব। আমি হয়তো ভেবেছিলাম ও আসবে না, কিন্তু হ্যাঁ, টিফিনের প্রথম ঘন্টা পড়ার 5 মিনিটের মধ্যেই সে হাজির হয়। আমার পাশে ও দাঁড়ালো, ও আমার হাতের উপর হাতটা রাখলো। আমার তখন গায়ের উপর দিয়ে একটা শিহরণ খেলে গেল। এই প্রথমবার তার ছোঁয়া আমি অনুভব করলাম। আমি তাকে আরো একবার বলি, আচ্ছা তোমার উত্তর কি এখনো না? ও একটু হাসলো, তারপর চলে গেল। তারপর তার বন্ধুদের মারফত জানতে পারলাম ও আমাকে অ্যাকসেপ্ট করেছে।